নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জিরো আওয়ার। এই মুহূর্তে আপনারা জানেন রাজ্য রাজনীতিতে নানান বিষয় নিয়ে আলোচনা বা আলোড়ন চলছে, এবং তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনিও পর পর বক্তব্য রাখতে শুরু করেছেন। প্রথম বক্তব্যে উঠে আসে তিনি নতুন দল গড়তে চান। তারপর একেবারে 360 ডিগ্রিরও বেশি যদি ঘোরা সম্ভব হয় ঘুরে ফেলে বললেন না, এই মুহূর্তে কিছু নয়। তিনি আবার একটা তারিখ নির্ধারণ করে দিলেন। কেন এই পরিবর্তন, কেন এই বক্তব্য? আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন দা, স্বাগত জানাচ্ছি। কি হলো হুমায়ুন দা, এত রাগ কেন? রাগের বিষয় না। আমার পলিটিক্যাল ক্যারিয়ার 1982-তে আমি শুরু করেছি। 82-তে তখন আমাদের যে বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, তখন 82 সালে ওনার সেইভাবে কলকাতার মানুষ চিনত, জানতো, কিন্তু রাজ্য স্তরের মানুষ আমাদের নেত্রীকে সেইভাবে 82 সালে জানতেন না। কিন্তু কখন জানলেন? 1984 সালের 31শে অক্টোবর, যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার শ্রীমতী ইন্দিরা গান্ধী তারই সিকিউরিটির দ্বারা গুলিতে ঝাঁঝরা হয়ে নিহত হলেন। তার সুযোগ্য পুত্র বাংলার কোলাঘাটে ছিলেন। কোলাঘাট থেকে তাকে এয়ারপোর্টে নিয়ে এসে তড়িঘড়ি দিল্লিতে নিয়ে গিয়ে যখন ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী হলেন, তারপরে তিনি আরও 14 মাস ক্ষমতায় থাকতে পারতেন, রাজীব গান্ধী। কিন্তু তিনি 1984 সালের ডিসেম্বরে আবার একটা পার্লামেন্টের ইলেকশন ডেকে দিয়েছিলেন। আর সেই ইলেকশনে 1984 সালের সেই বিধানসভা লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল। সুব্রত মুখোপাধ্যায়, যিনি প্রয়াত, তার মাধ্যমে রাজীব গান্ধীর হাত ধরে উনি সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো একজন নামজাদা অ্যাডভোকেট এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একটা ওয়েটফুল এমপি, তাকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন শুরু হয়েছে। তো আমরা 82 সাল থেকে রাজনীতি করি। এই 82 সাল থেকে রাজনীতি করতে গিয়ে আজকে 43 বছর রানিং। আমি একদম গ্রাসরুট থেকে 93-তে আমি গ্রাম পঞ্চায়েত, আমরা যেহেতু ভিলেজ এলাকায় বাস করি, টাউনে বাস করি না। টাউনে হলে কাউন্সিলর হয়, কিন্তু একদম গ্রাসরুটটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সদস্য, তারপরে পিএস সদস্য, পঞ্চায়েত সমিতি 1993, তারপরে 98-এ পিএস সদস্য। সেটাও আবার এই তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে। তখন এনডিএর সাথে অটল বিহারী বাজপেয়ী দলের সঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁতাত ছিল। তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলাম, বেলডাঙ্গা 15 নম্বর পিএস সদস্য হিসেবে। এত ইতিহাস জড়িয়ে রয়েছে যে দলকে কেন্দ্র করে আপনার এত সেন্টিমেন্ট, এত ভালোবাসার কথা বলছেন। আপনি একেবারে 1983 এবং তারপর 84-র কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জয় হওয়ার কথা। এত রাগ কেন চলে আসছে? রাগ কিছু বিষয় না। বিষয় হচ্ছে যে আমার জেলার রাজনীতিতে, যেমন আপনাকে আমি বলছি যে আমি এই কথাটা বলেছি গত 2 দিন আগে, তার কারণ আছে যথেষ্ট। আমরা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি প্রচণ্ড শ্রদ্ধা করি ওনাকে। উনি আমাকে স্নেহ করেন, আমাকে কখনো বকাঝকা করেন, আবার কখনো তিনি স্নেহ করে আমাকে কাছে টেনে নেন। এ নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ভারতবর্ষের কয়েকজন রেকর্ড মার্জিনে জিতেছেন। আসামের একজন 10 লক্ষর মার্জিনে জিতেছেন। তিনি বাংলার 42টা সিটের মধ্যে 7,10,000 ভোটের মার্জিনে ডায়মন্ড হারবার থেকে তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছেন। ইনাদের দূরদর্শিতা বা ইনাদের যোগ্যতা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় যে দুটো সাংগঠনিক জেলা, একটা জঙ্গিপুর সাংগঠনিক জেলা, একটা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা, যাদেরকে ওখানে নেতৃত্ব দিয়ে রেখেছে এই খলিলুর রহমান, তিনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু দেখুন। যে 18 সাল অবধি খলিলুর রহমানকে তাদের যেখানে বাড়ি, স্থানীয় শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত, সেই বাড়িতে তিনি একজন ব্যবসাদার, এটা তার পরিচয় ছিল। 2018 সালে এখন যে লিডার অফ দ্য অপোজিশন বিজেপির মুখ করছে, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, এই শুভেন্দু অধিকারীকে টাকা দিয়ে, আমি আপনাকে ডাইরেক্ট বলছি, পয়সার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের এমপির টিকিট নিয়েছে 2019 সালে। ঘটনাক্রমে জঙ্গিপুরের
তিনি কন্টেস্ট করেছেন, জিতেও গিয়েছেন মানুষের ভোটে, তাহলে তার পলিটিক্যাল ক্যারিয়ার 2018-র আগে তাকে কেউ পলিটিক্যাল ম্যান চিনত না। এটা আপনার দাবি, কিন্তু এ দাবি একদম আপনার। আমি প্রমাণ করে দেবো। আমি কোনো তথ্য ছাড়া, কোনো পরিসংখ্যান ছাড়া আমি কোনো বাজে কথা বলি না। কেউ যদি চ্যালেঞ্জ করে আমি প্রমাণ করে দেবো। 18 সালে খলিলুর রহমানকে কেউ তার রাজনৈতিক কোথা থেকে শুরু করেছে, কোনো গ্রাসরুটের কোনো মিটিং করেছে, কোন দলের আমাদের জেলার যারা তাবড় নেতা ছিল, সিনিয়র মোস্ট নেতা ছিল, তাদের সঙ্গে ওর কোনো রিলেটেড ছিল, প্রমাণ করতে পারবে না। একটাই তার প্রমাণ, টাকা ছিল, ব্যবসাদার, বড় শিল্পপতি। সে শুভেন্দু অধিকারীকে টাকার বিনিময়ে সে তৃণমূল কংগ্রেসের এমপির টিকিট পেয়ে গেল। আমরা 93 সাল থেকে পঞ্চায়েত, 98 আমি পঞ্চায়েত সমিতির জোড়া ফুল নিয়ে ওখানে, এই যে রাহুল সিনহা বড় বড় কথা বলছে, ও তখন ওখানে আমার হয়ে প্রচারেও গিয়েছিল, আমার হয়ে। যেহেতু বিজেপি এনডিএর সঙ্গে তখন মমতা ব্যানার্জি, অটল বিহারী বাজপেয়ীর টাইমে 13 মাসের না কত মাসের রেলমন্ত্রী হিসাবেও তিনি ছিলেন। তো সেই সময় একজন ছিলেন, তিনি নাম ভুলে গেলাম, বিজেপির রাজ্যসভার সাংসদ, পরে রাজ্যপাল হয়েছিলেন উত্তরপ্রদেশে। আপনি দল, নতুন দল গড়ার কথা এটা বলে ফেললেন কেন? এটা বলে ফেললাম অনেক ক্ষোভে। কারণ শোনেন, আমরা দল করি, দলটা করি একটাই কারণে যে মুর্শিদাবাদ জেলায় আমরা, জেলার রাজনীতিতে আমি দীর্ঘ 20 বছর ধরে খুব সাবলীলভাবে দলটা করি মানুষের জন্য। আমার নিজের কি উপকার হলো, কি আমার ব্যক্তিগত স্বার্থে লাগলো, কি কোথাও ক্ষতি হলো, সেটা নিয়ে খুব একটা বিষয় না। কারণ আমাকে যারা ভালোবাসে, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় অত কিছু ঘটার পরে আবার 2020 সালের 6ই আগস্ট মমতা ব্যানার্জির কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দলে ঢোকার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। কারণ তার আগে 2019 সালে লোকসভাতে আমি বিজেপির ক্যান্ডিডেট ছিলাম 11 মুর্শিদাবাদে। তো সেখানে আমি 2.5 লক্ষ ভোট পেয়েছি, যেখানে একটা মুসলিম, সেখানে তার আগে সেই জেলার এসপি ছিল সুজিত ঘোষ, সে ওই মুর্শিদাবাদ সিটে বিজেপির প্রার্থী হয়ে অনলি ফর 99,000 মানে 99,000 ভোট পায়। অথচ আমি একটা ভোটে দাঁড়াবো না বলেছিলাম, তাও আমাকে কৈলাস বিজয়বর্গী বাই ফোর্স আমাকে 11 মুর্শিদাবাদ সিটে বিজেপির প্রতীকে ভোটে লড়ার জন্য চাপ দিয়েছিলেন। আমি মনোনয়ন করেছিলাম। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, সহসভাপতি মুকুল রায়, এই মুকুল রায় 2012 সালে আমাকে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 12/11/2012 সোমবার ছিল, রায়টা তখন মুখ্যমন্ত্রী বসতেন। মুকুল রায়ের মাধ্যমে সেখানে গিয়ে আমাকে বলল যে তুমি তৃণমূলটা করো। কারণ 98-এ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের মেম্বার, পিএস মেম্বার। আবার আমি 2003-এ ওই জেলাতে তৃণমূলের কোনো সংগঠন ছিল না, যারা ওখানে নেতৃত্ব দিত, অশোক দাস থেকে শুরু করে, মহফুজ আলম থেকে শুরু করে, সাগির হোসেন থেকে শুরু করে শেখ ফোরখানরা, তারা তখন ওখানে কোনো ফোঁড় তুলতে পারতো না অধীর চৌধুরীর রাজনৈতিক দক্ষতায়, ক্ষমতায়। তখন 98 থেকে 2003-এর মধ্যে আবার 2003-এ আমি কংগ্রেসের জেলা পরিষদের কন্টেস্ট করলাম, 2008-এও জেলা পরিষদে করলাম। হুমায়ুন দা, এই যে আপনার এত সেন্টিমেন্ট, আপনার রাজনৈতিক ইতিহাস বা বক্তব্যের কথা বলছেন, সেই জায়গায় আপনি বলছেন নতুন দল, আপনার ক্ষোভ বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আপনি তো দলে গিয়ে কথা বলবেন, আপনি সেই কথাগুলো সামনে বলছেন, তাতে অস্বস্তি দলের বাড়ছে না? নিশ্চয়ই বাড়ছে। আমিও চাই না যে আমার নিজের থেকে দলকে কোনো বিড়ম্বনায় ফেলতে, কিন্তু আমি কি করব? আমি গত 2025 সালের 5ই মে, তার আগে আপনারা জানেন যে এপ্রিল মাসে মুর্শিদাবাদে একটা চরম বিশৃঙ্খলা, শামশেরগঞ্জ ব্লক, এবং শুরুটা হয়েছিল জঙ্গিপুরের উমরপুর মোড় থেকে। সেখানে পুলিশের গাড়ি আক্রান্ত, দীর্ঘক্ষণ NH-34-কে অবরোধ করে রাখা, বিভিন্ন আন্দোলন করতে গিয়ে একটা অঘটন ঘটেছিল। গোটা বাংলা জানে, গোটা দিল্লি জানে, ইন্ডিয়া জানে যে ওখানে একটা দাঙ্গা ঘটেছিল। 2জন ব্যক্তি, বাপ ছেলে, চন্দন দাস আর তার বাবা, তারা নিহত হয়েছিল। আমি বর্তমান সেই ঘটনার পরে 5ই মে দিদি নিজে গেলেন। তখনই আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই যে বহরমপুরে হেলিপ্যাডে তিনি নামছেন,
সেখানে খলিলুর রহমান বহরমপুরে প্রেজেন্ট নেই, তার বাড়ি ও বহরমপুর থেকে 80 কিলোমিটার দূরে, সেখানে আছে। ল্যান্ড করবে হেলিকপ্টার ব্যারাক স্কোয়ারে, সেখানে 5 জনের নাম হেলিপ্যাডে যাওয়ার জন্য লিস্ট করছে। কে করছে? হয় জেলা শাসক, না হয় ওখানকার জেলার সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার। সে রাত্রি 10টায় আমাকে মেসেজ দিয়ে বলছে মুখ্যমন্ত্রী আসবে, এখানে প্রেজেন্ট থাকতে হবে। যখন ওখানে প্রেজেন্ট হয়েছি 12টা বাজছে, তখন আমাদের স্থান হচ্ছে ওখানে সিভিক ভলেন্টিয়ার, এএসআই, সাব ইন্সপেক্টর, সার্কেল ইন্সপেক্টর, তারা সিএমএস সিকিউরিটির প্রশ্নে সেখানে সার্কিট হাউসের সামনে যেখানে হেলিপ্যাড হয়েছে সেই ব্যারাক স্কোয়ারে, সেখানে আমাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর 5 জনের নাম, যে খলিলুর রহমান ওখানে নেই, ভেন্যুতে উপস্থিত নেই, তার নাম 1 নম্বরে। অথচ আমি যখন ডিএমকে বলছি যে লিস্ট কে করেছে, আমরা কি ফেলনা নাকি যেখানে আমি হেলিকপ্টারে মমতা ব্যানার্জিকে রিসিভ করতে যেতে পারবো না? তখন বলছে আমি বলতে পারবো না, বলছে সিএমএস সিকিউরিটিকে বলুন গা। বলো ঠিক আছে। যখন নামলেন উনি, তখন গেটের কাছে দাঁড়িয়ে আমি নিজে কথা বললাম দিদিকে যে আমি 10 মিনিট আপনার সঙ্গে কথা বলতে চাই। ব্যস্ততা থাকে, উনি বললেন আমি ব্যস্ত আছি, দেখছি। পরক্ষণে উনি ডেকে নিলেন। ডাকলেন কোথায়? আমাকে একা ডাকেননি, আমি একা বললাম, কিন্তু সবাই চান্স পেল। সেখানে এমপি, এমএলএ, চিফ সেক্রেটারি, ডিএম, পুলিশের ডিজিপি। হুমায়ুনদা, মানে এই যে ব্যক্তি হুমায়ুন কবির, এটা নিয়ে আপনি খুব চিন্তিত, মানে আপনি সকলের মধ্যে মিশতে চান না? এক সেকেন্ড, আমি খুব ছোট প্রশ্ন করি হুমায়ুনদা, মানে আপনি তো মানুষের জন্য কাজ করছেন, আপনি যে রাজনৈতিক ইতিহাসের কথা বললেন তাতে মানুষ আপনার সঙ্গে জড়িয়ে আপনার দাবি, তো সেখানে যদি এই ক্ষোভ বিক্ষোভের বিষয় থাকে, ব্যক্তি হুমায়ুন কবির কেন ভাবছে? দল আগে না ব্যক্তি আগে? দল আগে, কিন্তু যে দলের জন্য আমি মনে প্রাণে আমার নেত্রীর কথা শুনে, আমার সেনাপতির কথা শুনে আমি আমার জীবনটাকে তুচ্ছ করে যে দলের জন্য কাজ করব, সেই দলের জেলা নেতারা প্রশাসনকে সঙ্গে নিয়ে আমার বিরোধিতা করবে, আমার পিছন থেকে ছুরি মারবে, সেটার আমি মোকাবেলা আমি করব। আপনি যে দলের প্রতি আপনার সেন্টিমেন্ট খুব স্বাভাবিক, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা রয়েছে, আপনার মতোই তাদেরও সেন্টিমেন্ট, কারোর বেশি কারোর কম, সমান কিন্তু দলের প্রতি ভালোবাসা। আপনি নিজেকে আগে কর্মী ভাববেন না নেতা ভাববেন? দল তো সবার আগে, আপনি নিজেই বলছেন। তাহলে আপনার যদি এত ক্ষোভ বিক্ষোভ থেকে থাকে, আপনি সেখানে গিয়ে আলোচনা করছেন না কেন? আপনি প্রকাশ্যে বারবার বলে কেন অস্বস্তিতে ফেলছেন? দেখুন, আমি সেটা করিনি, এটা আপনি বলতেই পারেন না, আমি আপনাকে সবটা ওপেন করব না, কিন্তু আমার সর্বোচ্চ নেতৃত্বকে আমি যখনই সুযোগ পেয়েছি যেভাবেই চেষ্টা করেছি, বলেছি। তিনারাও আমাকে হতাশ করেননি, সবসময় বলেছে ঠিক আছে দেখছি, দেখা হবে, করে দেওয়া হবে। কিন্তু আমার সময় মতো হচ্ছে না। কেন বলছি? যে আপনি কোনো নেতৃত্বকে, আমি আমার মতো ক্ষুদ্র ব্যক্তি, আমি এটা বলাটা আমার ঔদ্ধত্য হয়ে যাবে। 21শে জুলাই 2025 গেল, সদ্য 3 দিন আগে, আজকে 24 তারিখ। আপনারা ভালো করে চ্যানেলের লোকরা দেখতে পারবেন যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি 2024-এর 21শে জুলাই কি বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতাতে মূল যেটা ছিল, আমার যেটা অভিজ্ঞতায় দেখেছি, যে পলিটিক্যাল ম্যানদের মূল্যায়ন করা হয় যারা ভোটটাকে ঠিক রাখতে পারে, দলের শক্তিকে ধরে রাখতে পারে, ভোট ব্যাংককে ধরে রাখতে পারে, তাদের সেখানে যোগ্যতা অনুযায়ী তাদের নেতৃত্ব দিতে হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যেখানে 2024-এর লোকসভায় কাঁদি, যিনি বর্তমানে অপূর্ব সরকার, যিনি জেলার সাংগঠনিক সভাপতি, রেজাল্টটা বের করুন, নেটে পেয়ে যাবেন, রেজাল্টটা বের করবেন। উনি যেখান থেকে কাউন্সিলর হন, ওনার নিজের ওয়ার্ড, সেই ওয়ার্ডের রেজাল্ট প্রথম হচ্ছে কংগ্রেস, দ্বিতীয় হচ্ছে বিজেপির পদ্মফুল, তৃতীয় হচ্ছে জোড়া ফুল। আর বহরমপুরের রেজাল্টটা বলে দিই, পৌরসভা 28টা ওয়ার্ড, 6টা কংগ্রেস, 22টা তৃণমূল। 2022 সালের নির্বাচনে, 24 সালের লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন ভোট পাচ্ছে কংগ্রেসের হাত প্রতীকে 44,000 বেশি। নির্মল সাহা পদ্মফুলে ভোট পাচ্ছে 39,000-এরও বেশি। সেখানে আমাদের 22টা কাউন্সিলর নিয়ে যে বহরমপুরে তৃণমূলের পৌরসভা চলছে,
সমস্ত সুবিধা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরবান প্রকল্পে 3,68,000 টাকা করে ঘর বলুন, আর যে কোনো আরবানের ডেভেলপমেন্টের ফান্ড বলুন, কোনো তো কম পায় না। তাহলে তারা ভোটের নিরিখে 3 নম্বর। হুমায়ুনদা, এই যে পরপর পেয়েছে। ব্যক্তি বিশেষের নাম বলছেন, সেক্ষেত্রে ক্ষোভ, বিক্ষোভ বা তাদের সাফল্য ব্যর্থতা, এই যে প্রসঙ্গ, আমার প্রশ্ন একদম প্রথম থেকে শেষ অবধি একই জায়গায়, এগুলো তো সাংগঠনিকভাবে আলোচনা করে সিদ্ধান্তে আসবেন। হুমায়ুনদা, আসবো যখন এই প্রসঙ্গ উঠে আসে, অর্থাৎ হুমায়ুন কবির নতুন করে দল ছাড়বেন, যদিও ইতিমধ্যে 360 ডিগ্রিরও বেশি ঘুরে তিনি বলেছেন না, এই মুহূর্তে তিনি নতুন দল করছেন না। এই পুরো বিষয়ে আসবো, কাউকে বলিনি, কোথাও বলিনি। ঠিক আছে, আপনার বক্তব্যই শুনবো। তার আগে একটুখানি আমরা শুনে নিই ফিরহাদ হাকিম এই প্রসঙ্গ সামনে আসার পর গতকাল কি বলেছিলেন। হুমায়ুন কবির নতুন দল করবে বলেছেন, দলে থেকে এই ধরনের মন্তব্য করতে পারেন? আরে পাগল ছাগলদের নিয়ে আপনারা যত, সব মানুষের যদি জবাব আমায় দিতে হয় তাহলে তো সারাদিন ধরে আমাকে নিয়ে কেউ না কেউ রাস্তাঘাটে আলোচনা করছে, সব জবাব দেওয়া সম্ভব? কেউ আমাকে আক্রমণ করে নিজে বলিয়ান হওয়ার চেষ্টা করে, মানে আমার পাবলিসিটি দিয়ে কেউ নিজেকে পাবলাইজড করার চেষ্টা করে। হুমায়ুনদা, আমি জনাব ফিরহাদ হাকিম বা কলকাতার সম্মানীয় মেয়র, তাকে রাজনৈতিকভাবে তাকে কম্পিটিটরও মনে করি না, বা তার মতো অযোগ্য নেতৃত্ব যে শুধু লোককে তোষামোদ করে নিজের পোস্ট ধরে রাখার পলিসি নেয়, তার মতো লোককে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিই মনে করি না। কারণ ফিরহাদ হাকিম আমাকে পাগল ছাগল বলছে, আমি চ্যালেঞ্জ করছি, একটা চ্যালেঞ্জ উনি অ্যাকসেপ্ট করুন। শুধু চেতলায় বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে তার আশীর্বাদ ধন্য হয়ে বারবার বিধায়ক হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, মেয়র আছেন। একবার ওনার যদি হিম্মত থাকে, মুর্শিদাবাদের রেজিনগর, ভরতপুর, বেলডাঙ্গা, নওদা, কাঁদি, লালগোলা, ভগবানগোলা, যে কোনো সিটে উনি তৃণমূলের প্রতীক নিয়ে লড়বেন, আর আমি ইন্ডিপেন্ডেন্ট ওনার বিরুদ্ধে লড়বো। আমি যদি ভোটে না জিতি, ববি হাকিমকে যদি 10,000 ভোটে না হারাতে পারি, আমি নাক্ষত্তা দেব পশ্চিমবাংলার কলকাতার রাজপথে। এই হিম্মত আছে? পাগল ছাগল বলছে হিম্মত আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে ওনার এত বেশি বাড়বাড়ন্ত। আমি ছত্রছায়া নেই, আপনিও তো সেই আশীর্বাদ। আপনি যে ভোটে লড়তে যান, আপনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে যে যাচ্ছেন, আপনাকেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তাই নিয়ে আপনাকে মাথায় রাখতে হবে। আপনি তাহলে তার ঊর্ধ্বে যেতে পারেন না? আমি তো 16তে তার প্রমাণ হয়েছে। এই যে আরেকজন ওইরকম বীর পুরুষ শুভেন্দু অধিকারী 2016তে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছিল যে হুমায়ুন কবিরকে রেজিনগরের টিকিট দেওয়া যাবে না, টিকিট দিলে 4টে সিট পাবে 22-এর মধ্যে তৃণমূল কংগ্রেস, আর যদি হুমায়ুন কবিরকে ছেটে দেওয়া হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শুভেন্দু অধিকারী 12টা সিট তুলে দিবে জোড়া ফুলে। কিন্তু আমাকে টিকিট দেয়নি। আমি এই দলকে যোগ্য জবাব দিয়েছিলাম, জবাব দিয়েছিলাম। যেদিন ডিক্লেয়ার হয়েছিল, ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার করেছিল, সেই দিনই দিদি হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি, আর এক হুমায়ুন কবির, ডাক্তার হুমায়ুন কবিরকে রানীনগরে টিকিট দিয়েছিল। আমি ওই যে 35 দিন সময় ছিল, তার মধ্যে আমার এলাকার মানুষকে ডেকে তারা আমাকে নির্দলে লড়তে সাহস জুগিয়েছিল, বলেছিল। আমি নির্দলের টেবিল চিহ্ন নিয়ে এনাদের প্রতীকের প্রার্থী মাত্র ভোট পেয়েছিল 14,631। আমি টেবিল চিহ্ন নিয়ে 74,210 ভোট পেয়েছি। পরিসংখ্যান বলছেন, আবার তো ঘুরে ফিরে আপনি বারবারই বলছেন যে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন, কিন্তু আপনি শৃঙ্খলা ভঙ্গের কারণ হয়ে দাঁড়াচ্ছেন না। তো কেউ যদি আমি ওই জয়প্রকাশ মজুমদারের মতো করিমপুরে বিজেপির হয়ে ভোটে লড়তে গিয়ে একটা লুঙ্গি পড়া লোকের কাছে লাথ খেয়ে কলমির ঝরে পড়ে গিয়েছিল, নিজেকে যে রক্ষা করতে পারে না, তাকে আমি নেতা মেনে দল করি না। আপনিও তো বিজেপিতে গিয়েছিলেন। আমি গেছিলাম। আপনিও তো বিজেপিতে গিয়েছিলেন। আপনি অন্য ব্যক্তি সম্পর্কে বলেন কি করে? আমি গেছিলাম একটাই কারণে গেছিলাম, যে 2018 সালে এই তৃণমূল কংগ্রেস 2015 সালের 26শে ফেব্রুয়ারি আমাকে 6 বছরের জন্য বিনা অপরাধে, আমাকে বিনা নোটিশে, কোনো আত্মপক্ষ পর্যালোচনা করার সুযোগ না দিয়ে 6 বছরের জন্য বহিষ্কার করে দিয়েছিল। যে মুকুল রায় 12/11/2012-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাইটার্স বিল্ডিংয়ে নিয়ে গিয়ে আমার
আমি রানিং এমএলএ, কংগ্রেসের 42-এর মধ্যে আমি একজন এমএলএ, মুর্শিদাবাদ জেলায় 14 জনের মধ্যে আমি একজন এমএলএ। সেই এমএলএ সিটটা রিজাইন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম মুকুল রায়ের কথা শুনে। সেই মুকুল রায় যখন আমার গর্দন কাটার চেষ্টা করে, সেই রাজনীতি দলের নেতারা যখন আমাকে বিনা নোটিশে 6 বছর বহিষ্কার করে দেয়, আমি এসব মাননেওয়ালা লোক না। আপনি এই জেদের মধ্যে থাকেন কেন? আপনি নিজের বিষয়টা পর্যালোচনা করেছেন, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আবার তৃণমূল কংগ্রেস, আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না? না না না, আর কে না? শুভেন্দু অধিকারী প্রথমে তার বাবা তারা কি করত? কংগ্রেস করত। হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা, সেই ব্যক্তি তার দল শুভেন্দু অধিকারী সামনে এলে নিশ্চয়ই আলোচনা হবে সেটা নিয়ে। আপনি শুভেন্দু অধিকারীকে নিয়ে কেন ভাবছেন? আপনি তো হুমায়ুন কবির হিসেবে নিজেকে একটা জায়গায় স্থাপন করার চেষ্টা করছেন। আপনি বোঝানোর চেষ্টা করছেন আপনি ঊর্ধ্বে, আপনাকে কেন্দ্র করে সব। আপনি টেবিল চিহ্নে লড়েছেন, আপনি এক্স চিহ্নে লড়েছেন, ওয়াই চিহ্নে লড়েছেন। আপনি তো তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে, নেতা থেকে বিধায়ক, আপনি কি করে অস্বীকার করতে পারেন? সেই জায়গায় আপনি বড়, তারপর অন্য কিছু, এটা আপনি বলেন কি করে? আমাকে যখন কেউ অসম্মান করে, আমি বিধায়ক, সেই এলাকার 2 জন তৃণমূল কংগ্রেসের রাজ্যের দ্বারা নির্বাচিত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, যথাক্রমে নজরুল ইসলাম টার্জেন ভরতপুর 1 এবং মুস্তাফিজুর রহমান সুমন ভরতপুর 2, তারা যখন জেলার তৃণমূলের নেতাদের মদতে সরাসরি আমাকে চ্যালেঞ্জ করে, আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, আমি এই সমস্ত অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি, ভবিষ্যতেও করব না। আমি ফিরহাদ হাকিমের বক্তব্য যাওয়ার আগে আপনি বলছিলেন যে আপনি দল ছাড়বেন, আপনি বলেননি, কিন্তু আপনি যে নতুন দল তৈরি করবেন বলেছিলেন, সেই অবস্থান থেকে আমাকে যদি বাধ্য করায়, আমি এটা বলেছি যে আমি অনেক দিন থেকে সর্বোচ্চ নেতৃত্বর কাছে আপিল করেছি, অনুরোধ করেছি। আমি লাস্ট যে বিধানসভা সেশন ছিল, সেখানেও মুখ্যমন্ত্রীর কাছে পায়ের নিচে গিয়ে বসে মুখ্যমন্ত্রীকে 2 মিনিট হলেও বলেছি যে আমার খুব সমস্যা হচ্ছে। আমার যে বিধানসভা, সেই বিধানসভায় 2 জন ব্লক তৃণমূলের সভাপতি, তারা যে কোনো পলিটিক্যাল কোনো কর্মসূচি আমাকে ইগনোর করে, আমাকে মাইনাস করে। আমিও তাদের আর কথা বলি না, আমিও আলাদা করি। এইভাবে চলতে পারেন না, আপনি এর একটা সমাধান করে দেন। তো বললো করে দেব, সেটা বলেছি সেশনে বলা, প্রায় সেটা 15-20 দিন পার হয়ে গেছে। তারপরেও যখন কোনো কিছু সিদ্ধান্ত জানতে পারি না, তারা আবার উল্টে ভরতপুর 1-এর যে সভাপতি, সে তৃণমূলের বোর্ড পঞ্চায়েত সমিতি 23 জনের মেম্বার, একজন সঞ্জয় সার্কেল সহসভাপতি পঞ্চায়েত সমিতি 7 মাস আগে এক্সপায়ার করেছে, তাহলে 22 জনের বোর্ড, তৃণমূলেরই বোর্ড চলছে। সেই স্থায়ী সমিতি ভাঙার জন্য এই নজরুল ইসলাম, এই অপূর্ব সরকারের, মানে আপনি বলতে চাইছেন আপনি শেষ কথা হতে চান? আমার কোনো শেষ কথা না, তাই তো বলছেন আপনি। আপনার কথা শুনছে না, সে আপনার কথা শুনছে না, আপনি চান সবাই আপনার কথা শুনে চলবে। আরে আপনি তো লোককে নিয়ে চলবেন, আপনি নেতৃত্ব যদি দিতে চান আপনাকে তো আগে নামতে হবে। পঞ্চায়েত সমিতি তৃণমূলের পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতি কেউ যদি রিমুভ করার জন্য, আমি বিধায়ক হিসেবে সেখানে আমি ইন্টারফেয়ার করব না? আমার কি ব্যাপার আছে? কিন্তু সেখানে আমার ক্ষেত্রে শুধু শৃঙ্খলা, একটা ব্লক সভাপতি সে কিসের, কোন স্বার্থের জন্য ব্যাঘাত ঘটেছে তার, যে সে ভরতপুর 1 পঞ্চায়েত সমিতির কাঁদি এসডিওর কাছে তারা মেমোরেন্ডাম জমা দিয়েছে রিমুভ করার জন্য, পঞ্চায়েত সমিতির 9টা স্থায়ী সমিতিকে রিমুভ করার জন্য। এসডিও তার নিয়ম মোতাবেক 30 তারিখে ওই রিমুভ করার জন্য অলরেডি, আমিও এক্স অফিসিও মেম্বার সেখানকার, আমাকেও চিঠি দিয়েছে। কেন হবে এটা? আমার ক্ষেত্রে দল দেখতে পাচ্ছে আমি শৃঙ্খলা ভঙ্গ করছি, আমি আমার কোনো বিতর্কের ব্যাপার না। আমি কোনো কারোর সঙ্গে কোনো ধান্দাবাজিতে থাকি না, কারোর সঙ্গে কোনো লেনদেনে থাকি না। আমি দলটা করি মুর্শিদাবাদের মানুষের জন্য করি। মানুষ আমাকে দীর্ঘদিন ধরে একজন রাজনৈতিক নেতা মানে, আমি তাদের সঙ্গে কর্মী মানি, তাদের সঙ্গে রিক্সাওয়ালার সঙ্গেও বসে চা খাই, একজন কৃষকের সাথেও বসে গল্প করি। এটা আমার কাছে কোনো আমার অহংকার করার কিছু নয়। আমাদের নেত্রী যেমন মামাটি মানুষের সবাইকে প্রণাম করে, সবাইকে সম্মান দেয়, সবারই উন্নয়ন করার জন্য তিনি কাজে ব্যস্ত থাকেন, তেমনি আমরা ক্ষুদ্র লোক হলেও আমার বিধানসভায় বা আমার হোম অ্যাড্রেসে যেখানে বসবাস করি, রেজিনগর, বেলডাঙ্গা, নওদা, বহরমপুর,
কাঁদি, বিভিন্ন বিচ্ছিন্ন মুর্শিদাবাদের জেলা নিয়ে হুমায়ুন কবির তার ব্যক্তিত্ব আছে, থাকবে, অস্তিত্ব আছে, থাকবে। আমি ওই সহসভাপতি বিজেপির একজন কন্টেস্ট করতে গিয়ে একটা লুঙ্গি পড়া লোকের লাত খেয়ে এসে তোষামত করে এসে সহসভাপতি বিরাট আসনে বসে সে নির্দেশ করবে, ন্যায় নির্দেশ দিলে মানব, সম্মান দেব, অন্যায়ভাবে কারো পক্ষ নেবে আর আমি তাকে এরিয়াত করব, এরিয়াত করার লোক হুমায়ুন কবির না। হুমায়ুন কবিরের কিছু যায় আসে না, অনেকের যায় আসবে। হুমায়ুন কবির যখন বিগড়াবে তখন মুর্শিদাবাদ জেলায় এই যে 20 সংখ্যা আছে, কটা সংখ্যা আছে, 26-এর কাউন্টিংয়ের দিনে এর জবাব আপনি পাবেন, গোটা রাজ্য পাবেন। এত চ্যালেঞ্জ জানানোর জায়গা কেন তৈরি হচ্ছে, কোথায় বা আমরা বোঝার চেষ্টা করছি, এবং একেবারে আনকাট সরাসরি কথা বলছেন হুমায়ুন কবির এবং কোনো রকমের বাধ্যবাধকতার জায়গা নেই। সমস্ত প্রশ্ন, যে প্রশ্ন তেতো লাগতে পারে, জেনেও উনি এসছেন এবং তিনি ফেস করছেন, আমরা খোঁজার এবং বোঝার চেষ্টা করব। একটা বিরতির পর সঙ্গে থাকুন। घर ले आइए गणेश गोल्ड दलिया, ट्राई कीजिए टेस्टी और हेल्दी गणेश गोल्ड दलिया जो वेट मैनेज करे और सेहत बढ़ाए। गणेश गोल्ड दलिया, आपका अपना वेट मैनेजर। ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবনি, ইয়োর হিয়ারিং এইড স্পেশালিস্ট স্ট্রোবনি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। হুমায়ুন কবির এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন, সরাসরি তার সঙ্গে কথা বলবো, আসবো তার কাছে, কিন্তু তার আগে আমরা একবার শুনে নেব কুণাল ঘোষ তিনি কি বলেছেন, আর অপরদিকে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বা কি বলেছেন এই প্রসঙ্গ নিয়ে শোনাবো। তৃণমূল কংগ্রেস সবই দেখছে, নজর রাখছে, কিন্তু কথায় কথায় কেউ কিছু বললেই আর কেউ কিছু করলেই বা কারণ কোনো ব্রেকিং নিউজ দেখা গেলেই সঙ্গে সঙ্গে পরের মিনিটে তার প্রতিক্রিয়াজনিত পদক্ষেপ নিতে হবে, সেরকম কোনো মানে নেই। তৃণমূল কংগ্রেস একটা বিরাট বড় পরিবার, বড় দল, কেউ যিনি যা বলছেন বলুন, সবাই নজর রাখছে, সময় এলে দেখতে পাবেন। দেখো, এরকম ধরনের কথার তো কোনো মূল্য নেই আমাদের কাছে। হয় আমি দল করব, দলের যা যা স্ট্যান্ড সেটা মেনে করবো, আর যদি না মানি তাহলে আমি অনেকেই দল ছেড়েছেন, কিন্তু দলের যাদের নির্দেশ, দল যেভাবে চলছে সেটা ভুল হোক ঠিক হোক সেটাকে মেনে নিয়ে চলতে হবে। এই নিয়ে তাকে বারবার ওয়ার্নিংও দেওয়া হয়েছে, শোকজও করা হয়েছে। এর পরবর্তী স্টেপ আমরা নিশ্চয়ই পেপারে পড়বো, এবং আমাদের একটা ডিসিপ্লিনারি কমিটি আছে, তার আমি কনভেনার, আমি আমাদের নেতৃত্বের কথা বলে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করব। হুমায়ুন দা, দল নজর রাখছে, কুণাল ঘোষের বক্তব্য, শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, পরবর্তী স্টেপ যা করা হবে। না, কুণালবাবু যেটা রিয়াকশন দিয়েছেন এটা স্বাভাবিক, যে দলের শৃঙ্খলার ঊর্ধ্বে তো হুমায়ুন কবিরও না, কেউই না, থাকা উচিত না, সে ব্যাপারে উনি যে রিয়াকশন দিয়েছেন, আমি ওনার রিয়াকশনের পরিপ্রেক্ষিতে আমি কোনো মন্তব্য করব না। শোভনদা, শোভনবাবু তিনি বিধানসভার মানে ডিসিপ্লিনারি কমিটি যে আছে সেই কমিটির কনভেনার, অপর 3 জন সদস্য সম্মানীয় অরূপ বিশ্বাস, সম্মানীয় ফিয়াদ হাকিম সাহেব, সম্মানীয় চন্দ্রিমা ভট্টাচার্য। তো এর আগে আমাকে শোকজও করা হয়েছে, তার আমি 2বার যথাযথ উত্তর দিয়েছি। কোনো উত্তর যে আমি দিয়েছি তারপরে আমার বিরুদ্ধে কোনো স্টেপ হলো না, আমার বিরুদ্ধে তিনারা সন্তুষ্ট হলেন না, তিনারা আমার সেই উত্তরে সন্তোষজনক হলেন না, আমাকে লিখিত লেটার দিয়ে আজ পর্যন্ত তার কোনো উত্তর আমি পাইনি। দুটো লেটারের উত্তর দিয়েছি শোকজের, একটা নভেম্বরে 2024 আর একটা মার্চে 2025। 1 পাতার করে একটা লেটারের উত্তর ছিল, উনি শোকজের লেটার ছিল, 3 পাতার করে উত্তর দিয়েছি। 1 পাতার এগেনস্টে 3 পাতার, কিন্তু আজও পর্যন্ত দুটো ডিসিপ্লিনারি কমিটির কাছে আমি তাদের জবাবদিহির যে উত্তর, আমি যে কিছু প্রশ্ন তুলেছি সেটা যে আমার লিগেল না ইনলিগেল, বা আমি অন্যায় বলছি না ন্যায় বলছি, তার কোনো লিখিত উত্তর কিন্তু আজ পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। লাস্ট যেটা আমাকে ওয়ার্নিং নোটিশ দেওয়া হয়েছে, সেটাও আমি ইচ্ছাকৃতই
ওই ওয়ার্নিং নোটিশের আর কোনো জবাব দিইনি। কারণ আমি দুবার শোকজের উত্তর দেওয়ার পর যখন আমাকে তারা এতটাই ইগনোর করে, এতটাই তারা আমার সেই যে দাবিগুলা ছিল যে আমি কী কারণে প্রেসের কাছে মুখ খুলি, আমার বিরুদ্ধে কী ধরনের জেলার রাজনীতির ব্যক্তিরা আমার সঙ্গে কী ধরনের নোংরামি করে, তো সেসব ব্যাপারে যখন আমার শোকজের যে প্রশ্নের উত্তর ওনারা 31 না 34 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপও পাঠিয়েছিল, আমি তার উত্তরে বলেছি আপনি 34 সেকেন্ডের পাঠিয়েছেন আর আমি 10 মিনিট 40 সেকেন্ডের এই বক্তব্য কোন পরিপ্রেক্ষিতে ছিল সেটা শুভেন্দু অধিকারী যখন বলেছিল যে 2026-এ কোনো হিন্দু ব্যক্তি তৃণমূলের প্রতীকে জিতে আসবে না। আপনি মিনিটের কথা বলছেন, আজকের হিসেব যদি আমরা করি মোটামুটি ঘন্টাখানেক যদি ধরি, তার একটু কমই ধরলাম আর কি আলোচনায়, মানে এটাও তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাচ্ছে আপনার। আপনি কি করে এরকম একটা কাজ করতে পারেন? এরকম ভাবে সামনে দল সম্পর্কে নানান কথা বলছেন। আমি তো এখনো বলছি আপনাকে যে আমার যখন দেয়ালে পিঠ থেকে যাবে, আমাকে যখন কেউ চূড়ান্ত হেনস্থা করবে, আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, তখন আমার কাছে আগে শৃঙ্খলা সম্মান করাটা না, আগে আমার সম্মানটা রক্ষা করার বেশি দায়িত্ব এসে যায়। যদি বড় কোনো স্টেপ নেওয়া হয়, আপনি যা যা করে চলেছেন, যা যা সংবাদ মাধ্যমে বলে চলেছেন, এখানে বসেও যা যা বলছেন, তার পরিপ্রেক্ষিতে কি করবেন? যতক্ষণ কোনো সিদ্ধান্ত না হবে আমি সেটা নিয়ে আগাম কোনো মন্তব্য করব না। যখন হবে, যখন আপনারাও জানতে পারবেন, আমাকেও তো নিশ্চয়ই জানাবে। বা এর আগে তো 2015-তে এই দল, এখন যিনি জেল কাস্টডিতে আছেন মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব ছিলেন, তিনি আমাকে বিনা নোটিশে 6 বছরের জন্য বহিষ্কার করে দিয়েছিলেন। ডেট টাইম সব বলে দিচ্ছি, 25 ফেব্রুয়ারি 2015। আপনি আবার ইতিমধ্যেই মানে সংবাদ মাধ্যমের ভাষা, বাস্তব চরিত্র 360 ডিগ্রির বেশি যদি কিছু হয় সেখান থেকে ঘুরে আপনি পাল্টি খেয়ে বললেন যে এই মুহূর্তে কিছু করছে না, 15ই আগস্ট আপনি তারিখ দিয়ে দিলেন। কি করবেন 15ই আগস্ট? আমি বলেছি 15ই আগস্ট পর্যন্ত আমি যেভাবে চলছে, যেভাবে আমাকে বারবার বলার পরেও যখন আমি আমার যে মূল সমস্যা, আমার বিধানসভা, যে বিধানসভার বর্তমানে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যার জন্য আমাকে শৃঙ্খলা কমিটি চিঠি করার অধিকার রাখে বা ক্ষমতা রাখে, সেই বিধায়ককে পদে পদে সেখানকার ব্লক সভাপতিরা অসম্মান করছে। এই সম্মানীয় শৃঙ্খলা কমিটির সদস্যরা কি সেটা লক্ষ্য করেন না? আচ্ছা, কুণালদা তাদেরকে শোকজ করার কি দায়িত্ব ওনাদের নেই? কুণালদা যে বললেন দল বড়, অনেকগুলো বিষয়ে নজর রাখতে হয়, শৃঙ্খলা মেনে চলতে হয়, আপনি কি অস্বীকার করতে পারেন দল বড়, এই মুহূর্তে শাসক দল, সেই জায়গায় আপনার এই বক্তব্যে আমি প্রথমেও প্রশ্ন করেছি, শেষেও প্রশ্ন থাকবে, দল অস্বস্তিতে পড়ে এরকম কথা বলেন কেন? আপনি তো সেখানে গিয়ে কথা বলবেন, আপনি কি ধৈর্য রাখতে পারেন না? আপনি তো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, আপনি তো বলছেন তার পায়ের কাছে বসে কথা বলেছেন, তো আপনাকে তো ধৈর্য রাখতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। সেটা কতদিন? রুগী মারা যাওয়ার পরে আপনি ডেডলাইন দেবেন কেন? দল তো আপনার জন্য, দল তো আপনাকে ডেকে কথা বলবে। মারা যাওয়ার পরে ডাক্তার যদি ডেকোরিয়াম দিয়েছি বলে সেটার মানে কি হয়? আপনি দলকে 15ই আগস্টের সময় দিতে পারেন, দল তো আপনাকে তারিখ ধরে কথা বলবে, আপনি পাল্টা দিতে পারেন, এরকম করতে পারেন। আমি বলেছি যে আমি কাউকে আমি মানে হেউ করার জন্য বা চ্যালেঞ্জ হিসাবে বলিনি, আমি বলেছি আমার পক্ষে এইভাবে চলাফেরা করতে বা তাদেরকে নিয়ে চলতে আমার অসুবিধা হচ্ছে। দলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি, ওনারা যদি 15ই আগস্টের মধ্যে এটার সুরাহা করে দেন, মিটে গেল। না মিটলে আমি কি করব তো সে 15 তারিখের পরে সবাই দেখতে পাবে। আমি শুরু করব, গ্রামগঞ্জে যাব, আবার যাদের নিয়ে আমার শক্তি, যাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের মুখ্যমন্ত্রী হয়েছে, সে আমজনতা, যাদের নিয়ে তিনি 7বার সাংসদ হয়েছেন, 3বারের কেন্দ্রমন্ত্রী হয়েছেন, তাদেরকে অবহেলা মমতা ব্যানার্জিও করে না, কিন্তু তাদের ক্ষমতায় বলিয়ান হয়ে আমার জেলার নেতারা রেজাল্টের নিরিখে যারা 3 নম্বরে থাকে আর 1-2-এ যারা থাকে তাদের গুরুত্ব না দিয়ে 3 নম্বরওয়ালাকে যদি গুরুত্ব দেয় আর সেটাই যদি বলে এটাই দলের শৃঙ্খলা, তাহলে সেই শৃঙ্খলা নিয়ে ওনারা থাকুন না, অসুবিধা কি? আমি একটু প্রতিক্রিয়া নিয়ে নেব এই পুরো বিষয়ের সামনে আসার পর, অর্থাৎ 15ই আগস্ট অবধি সময় দিয়েছেন, আর তার আগে প্রসঙ্গ উঠেছিল নতুন দল গড়বেন হুমায়ুন কবির। এই পরিপ্রেক্ষিতে সুজন চক্রবর্তী, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি কি বলেছেন শোনাবো। সম্ভবত কবি
উনি নাকি নতুন দল করবেন, সব তো ঘোরাতে ভাষা। উনি ছিলেন কংগ্রেস, হলেন তৃণমূল, আসলেন কংগ্রেসে, গেলেন বিজেপিতে, এখন আবার তৃণমূল। রাজনীতির তৃণমূলের পর্দায় পোষায় এমনভাবেই হুমায়ুন চলে। এর আগের নির্বাচনে তৃণমূলকে সুবিধা করে দিল, বিজেপি তৃণমূলের বাইনারিটাকে খেলতে সুবিধা করে দিল, সব কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলে তৃণমূল চুপ করেছিল। হয়তো এখন বলছে আমার প্রতিদান দাও, আমার বেশি আসন দাও। এটা দর কষাকষির লড়াই, কেননা উনি পিসির পাশেও আছেন, উনি ভাইপোর পাশেও আছেন, তাহলে উনি তৃণমূলের পাশে নেই মানেটা কি? পিসি আর ভাইপো ছাড়া তৃণমূলটা কি? সুজন চক্রবর্তী একটা মিথ্যাবাদী। উনি কেন্দ্রীয় কমিটির সদস্য, ওনার নিজের পায়ের তলায় কোনো মাটি নেই। উনি আমার নামে বসিয়ে দিচ্ছেন যে আমি কেটে ভাসিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আমি কোনো হিন্দু সম্প্রদায়কে কেটে ভাসাবার কথা বলিনি, কাটার কথাই বলিনি। কিন্তু আমি বলেছি সম্প্রদায়গত এই কথার মধ্যে ঢুকবই না। না, আমি বলেছি, আমি আবার বলছি, আবার বলবো, যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আমার বাড়ির 2 কিলোমিটারের মাথায় হেলিপ্যাডে করে নেমে সে যদি আমার মুসলমান সম্প্রদায়কে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া মানে 7 জনম সিধা করে দেওয়ার কথা বলে, 100 বার হুমায়ুন কবির মুসলমানদের জন্য এই প্রসঙ্গেই আমরা ঢুকবো না, এই প্রসঙ্গেই ঢুকবো না হুমায়ুন দা, একেবারে এই প্রসঙ্গে ঢুকবো না। আপনি এই মুহূর্তে রাজনৈতিক অবস্থানের কথা যা বলেছেন একেবারে সেই প্রসঙ্গে থাকবো। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুমায়ুন কবির প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। তৃণমূলের বিদায় নিশ্চিত, এটা তৃণমূল কংগ্রেসের বিধায়করাও বুঝে গেছেন। তৃণমূলের ক্রমবর্ধমান জনরোষ আছড়ে পড়ছে তাদের ওপরে, এবং বিভিন্ন ধরনের নিজেদের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে। হুমায়ুন কবিরকে মানুষ চেনেন, কিন্তু অনেকবার দল পরিবর্তন করেছেন, তার বক্তব্যও মানুষ শুনেছেন। তো তিনি এখন নতুন দল করছেন না, তৃণমূল তাকে দিয়ে একটা দল করিয়ে নিচ্ছে খুব প্রশমিত করার জন্য, সেটা আমার মনে হয় যে অঞ্চলে তিনি দলটি করবেন সেখানকার মানুষ বুঝতে পারবেন। কি বলবেন শ্রমিক দল? দেখুন, শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনের একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি RSS এর অনুগত এবং তিনি দীর্ঘদিন ধরে বিজেপির নেতা। আমি মনে করি উনি কোনো মাস লিডার নয়, ওনার সেই রকম কোনো ক্যাপাসিটি নেই যে গোটা রাজ্য স্তরে ওনাকে সামনে রেখে কোনো দল মানে রাজ্যের ক্ষমতাসীন হতে পারে, এটা কোনোদিনই সম্ভব না। শ্রমিক ভট্টাচার্যকে আমি যতটুকু চিনি জানি, আমি যখন বিজেপিতে ছিলাম 18 মাস, সেই সময় শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদও ছিলেন না। সেই সময় উনি জঙ্গিপুরে SDO অফিসে একটা বিজেপির পক্ষে মিটিং করতে গিয়েছিলেন। ওখানকার যে সাংগঠনিক জেলা সভাপতি বিজেপির, সেই বিজেপি তার ডাকে আমিও সেই ডায়াসে ছিলাম। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার পরিচয় আছে, আলাপ পরিচয় তো আছে, কিন্তু উনি যে চালাকি কথাবার্তা বলছেন, হুমায়ুন কবিরের ক্যারেক্টারে এসব নেই। যে হুমায়ুন কবিরকে এত বোকা, যে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস আলাদা করে লড়ার মদত দেবে, দল খোলার মদত দেবে, অর্থ যোগান দেবে। একজন ব্যক্তিকে বলেছে দেখলাম যে বিজেপি নাকি আমাকে অর্থ দেবে, আমি সেটার জন্য তৃণমূলের ভোট কাটার জন্য আমি এই ধরনের করতে পারি। হুমায়ুন কবিরের কোনো প্রয়োজন নেই। হুমায়ুন কবির কোনো লোভ লালসা বা অর্থ কামাই করার কোনো পলিসি নিয়ে, কারণ তা যদি হতো এই সুজন চক্রবর্তীরা, জ্যোতিবাবুরা 23 বছরের মুখ্যমন্ত্রীতে, 11 বছরের বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রীতে আমার বিরুদ্ধে 27টা কেস করেছিল, শুধুমাত্র মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরোধিতা করার জন্য। একটা কেসেও প্রমাণ করতে পারেনি। কখনো 81 দিন, কখনো 22 দিন, কখনো 8 দিন সেন্ট্রাল জেলে থেকেছি বহরমপুরে, তবুও মাথা নত করিনি, অন্যায় করিনি, মাথা নত করিনি। ন্যায় বিচার জাস্টিসদের কাছে পেয়েছি। 81 দিন জেল খেটেছি, তারপরেও সেই কেসে সল্টলেকের MLA MP কোর্টে এসে প্রমাণিত হয়নি, বেকসুর খালাস হয়ে গেছি। কাজেই এসব চালাকি মারা কথাবার্তা, ওনাকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা নতুনভাবে দায়িত্ব দিয়েছেন, ওনাকে বলতেই হবে, ওনার কাজই এটা। তো ওনার সাকসেস হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, আবার বলছি, আমি দলে থাকি না থাকি, আমাকে দল
আমার প্রয়োজন হয় কি হয় না সেটা ভবিষ্যৎ কথা বলবে, কিন্তু আমি এখনও বলছি, আমি দলে থাকলেও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প ওয়েস্ট বেঙ্গলে শ্রমিক ভট্টাচার্য হয়নি, শুভেন্দু অধিকারীও হয়নি, দিলীপ ঘোষও হয়নি, আর কেউ সুজন চক্রবর্তীদের আর কোনো বুড়ো ঘোড়া হয়ে গেছে। একটুখানি দিলীপ ঘোষের প্রসঙ্গ উঠেছে, দিলীপ ঘোষ কি বলেছেন হুমায়ুন কবির প্রসঙ্গ নিয়ে শোনান। ওনাকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি, আর পশ্চিমবাংলায় যতগুলো দল সব করা হয়ে গেছে, সে নতুন দল করার দরকার। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, উনি এতদিন যেসব ডায়লগ দিতেন, এটা খালি ওনার ইচ্ছার নয়, টিএমসিও চাইতো। যেদিকে পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে, এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে, 100টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে। আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। কি বলবেন? দিলীপবাবু রাজনীতিতে 2015 সালে এসছে। 15 সালের আগে এই ঝাড়গ্রামের দিলীপ ঘোষ নামক কোনো ব্যক্তি আছে, সেটা আরএসএস জানতো, আরএসএসের ট্রেনিং ক্যাম্পে ওনার অভিজ্ঞতা ছিল। কিন্তু 2015 সালে উনি রাজ্য বিজেপির সভাপতি হিসাবে 16 সালের নির্বাচনে জ্ঞান সিং সোহনপালকে খড়গপুরে 9 বারের বিধায়ককে হারিয়ে তিনি বিধায়ক হয়েছিলেন। তারপরে 2019 সালে তিনি আবার মেদিনীপুর থেকে সাংসদও হয়েছিলেন। তিনার যে 6 বছরের টার্মস, বলবো যে বিজেপি অনেক ডেভেলপমেন্ট করেছে। কারণ দিলীপবাবুর বক্তব্য, দিলীপবাবুর চলাফেরা, দিলীপবাবুর যে স্টাইলে কথাবার্তা বলেন, তাতে দিলীপবাবুই একমাত্র ব্যক্তি নেতা ওয়েস্ট বেঙ্গলে বিজেপির যে 3 থেকে 77-তে আর 0 থেকে 18-তে নিয়ে গিয়েছিলেন বিজেপিকে। আপনি কি বিজেপির প্রতি নরম না দিলীপবাবুর প্রতি নরম? বিজেপির প্রতিও নরম নয়, দিলীপবাবুর প্রতিও নরম নয়, কিন্তু দিলীপবাবু যেসব কথাবার্তা বলেন, উনি যে ধারণা করছেন, ওনার ধারণা অমূলক না মূলক, আগামী দিনে বাংলার কোনো মুসলমান সম্প্রদায়ের এমএলএ হওয়াটা যদি শুভেন্দু অধিকারীর মতো লোক, দিলীপবাবুর মতো লোক শুধু হিন্দু হিন্দু করেন, তাহলে মুসলমানরা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য তাদের মাল, তাদের জমি, তাদের জায়গা, তাদের বাড়ির সম্পদ, তাদের মা বোনের ইজ্জত, এগুলা রক্ষা করার জন্য তারা যদি কোনো বেশি সংখ্যায় জনপ্রতিনিধি হয়, তো ওনাকে অত আশঙ্কা করার কিছু নাই। মুসলিমরা কেউ আমরা বাংলার মুখ্যমন্ত্রী হব এই স্বপ্ন আমরা দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবার সাপোর্ট দেব। প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে দল থেকে বেরিয়ে যেতে বাধ্য করে, তাহলে বেরিয়ে গিয়ে দল করে এই দিলীপবাবুদের মুখে ঝামা ঘষে দেব, এই শ্রমিক ভট্টাচার্যদের মুখে ঝামা ঘষে দেব, এই শুভেন্দু অধিকারীদের মুখে ঝামা ঘষে দেব যে মুসলমান বেঈমান না। মুসলমানদের ইতিহাসে মির্জাফর ছিল সিরাজদৌল্লার সঙ্গে বেঈমান। আমরা হিন্দু মুসলিম প্রসঙ্গ বা মির্জাফরের প্রসঙ্গেও যাব না, একদম রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসবো। নিয়ামত শেখ তিনি কি বলেছেন শোনাবো। দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার সম্মানীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনারা তার আগে একটা এদিক ওদিক বিটপাস নেওয়ার ঘোষা আছে, তা নিতে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, কতদিন ব্যাংক পাবে না, তার আগেই একটা সমাধান হয়ে যাবে, নিশ্চয় বিয়োগ করবে সমাধান। কারণ মুর্শিদাবাদের ক্ষেত্রে সমস্যা যেখানে সমস্যা আছে সবগুলোই তো সব ঝামেলা নিতে গেল, এবার ওগুলো নিয়ে বসে বসে অতদিন অপেক্ষা করতে হবে না, তার আগেই যা সিদ্ধান্ত হওয়ার হবে। আলহাজ নিয়ামত শেখ বর্তমানে আমাদের বহরমপুর সাংগঠনিক জেলার 1 মাসের সময়ের মধ্যে উনি চেয়ারম্যান হয়েছেন। এর আগে রেজিনগরের এমএলএ রবিউল আলম চৌধুরী চেয়ারম্যান ছিলেন, তাকে সরিয়ে তার প্রমোশন হয়েছে, রাজ্য সম্পাদক হয়েছে, তারপরে ওনাকে আবার চেয়ারম্যানের পদ দিয়েছে। তা আমি ওনাকে বড় ভাই মনে করি। রাজনীতির ঊর্ধ্বে উঠেও ওনার সঙ্গে আমার একটা সুসম্পর্ক রয়েছে। যেমন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে
সেই 1982 সাল, তখন উনি দল করতেন না, একটা টিম লিডার চালাতেন। তখন আমি ট্রান্সপোর্ট বিজনেস করতাম মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। আমার ট্রাকের ব্যবসা ছিল, আমার কয়লার ব্যবসা ছিল। বীরভূমের কোলফিল্ড এলাকা থেকে আমার ট্রাক পাঠিয়ে কয়লা এনে ভাটাতে দিতাম। আমরা ব্যবসা করে খাই। এবং আমরা নিয়ামত শেখেরও ছেলে, একটা বড় ছেলে, সে 50 বছর বয়স, সেও কয়লার ব্যবসা করে। নিয়ামত শেখের সঙ্গে আমার পারিবারিক রিলেশন আছে। ওদের বাড়ি অরিজিনাল যেখানে রাজধরপাড়া। উনি বলছেন যে 15ই আগস্ট অবধি অপেক্ষা করতে হবে না, তার আগেই দল যা সিদ্ধান্তের কথা জানানো। সে তো নিশ্চয়ই ওনার ওপিনিয়ন যেটা ভালো করেছেন। আমি একটা কথা বলতে পারি, নিয়ামত শেখদের মতো লোককে আমি বড় ভাইয়ের মতো সম্মান দিই। তিনি দলের চেয়ারম্যানের পোস্টে আছে। আজকেও সকালে 8টা সাড়ে 8টার সময় তার সাথে আমার কথা হয়েছে। অধীর চৌধুরীর সঙ্গে কথা হয়েছে আপনার এই এত বক্তব্য, পাল্টা বক্তব্যের পর? না, আমি অধীর চৌধুরীর সাথে কোনো যোগাযোগ রাখি না। অধীর চৌধুরীর সাথে কোনো কথা বলার না, কারণ অধীর চৌধুরী 2024-এর লোকসভা ভোটে তার পরাজয়টাতে মূল আসামি হিসাবে আমাকে দেখে, যে এই হুমায়ুন কবিরের ওই বক্তব্যের জন্যই আমাকে ভোটে হারতে হয়েছে। কাজেই ওনার একটা শক্ত বাসনা আছে, হুমায়ুন কবিরকে যদি কোনোভাবে টাইট করা যায় বা কোনোভাবে তৃণমূল থেকে ছিটকানো যায়, এই মানে চিন্তাভাবনা অধীর চৌধুরীর মধ্যে আছে। আপনি এই যে গতকালকে এরকম বললেন আর কি, আপনি নতুন দল করার জন্য এগোবেন, আবার তারপরে বলেছেন 15ই আগস্ট। না, বারবার বলেছি 15ই আগস্ট পর্যন্ত আমি যে সমস্যায় জর্জরিত আছি, আমার ব্লক সভাপতি 2 জন, তারা অলরেডি গত সপ্তাহে পঞ্চায়েত সমিতি ভরতপুর 1 টোটাল স্ট্রেংথ 23, একজন সঞ্জয় সার্কেল সহসভাপতি মারা গেছে। 22-এর মধ্যে 9টা স্থায়ী সমিতির কর্মদক্ষদের বিরুদ্ধে রিমুভাল নোটিশ দিয়েছে এসডিওর কাছে। তারা তৃণমূলের কর্মদক্ষ, কোন যুক্তিতে? রাজ্যের নেতারা কি এগুলা খোঁজ রাখেন না? না, আপনি এটা বলেছেন, আবার জানবো, কিন্তু আপনি গতকাল যখন পুরো বিষয়টা সামনে এলো, প্রকাশ্যে এলো, সংবাদ মাধ্যমে আপনি বললেন এই কথাগুলো, তারপর দলীয় নেতৃত্বে কারোর সঙ্গে ফোনে বা সামনাসামনি কোনো কথা হয়েছে? না, আমাকে নেত্রী যখন ডাকবেন, আমার সেনাপতি, আমি তো 2024 সালের 10ই মার্চ যেদিন ব্রিগেড ময়দান থেকে প্রার্থী ডিক্লেয়ার হয়েছিল, আমি একজন ব্যক্তি যে 42 জন তৃণমূলের প্রার্থীর মধ্যে ইউসুফ পাঠানকে আমি মানব না, তার হয়ে ভোট করতে পারবো না, আমি 3 দিন ধরে বলেছিলাম। বলার পরে রাজ্যের নেতৃত্ব হস্তক্ষেপ করেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি বলেন, তারপর ঢোক গেলেন আসলে, তাই? ঢোক গেলার বিষয় না, আমার যে ন্যায় দাবি, সেই ন্যায়টা যখন প্রতিষ্ঠিত হয় তখন নিশ্চয়ই আমি কম্প্রোমাইজ। মানে আপনি 2 পা এগিয়ে ছটফট করেন, তারপর 2 কোটি পা পিছিয়ে। সেটা আপনাদের মনে হতে পারে, কিন্তু আমি আমার চলাফেরা, আমি 62 বছর বয়স হয়েছে আমার বাবা 88 বছর বয়সে 2007 সালের 7ই ডিসেম্বর দেহত্যাগ করেছেন বা মৃত্যুবরণ করেছেন। আমার মায়ের এই মুহূর্তে বয়স 99 বছর। এখনও আমার মা, আমি এখনও ডায়াবেটিসের জন্য রসগোল্লা খাওয়া নিষেধ। অ্যাপোলো হসপিটালের ডাক্তার যে মুখার্জি আমাকে ডায়েট কন্ট্রোল করে চলতে বলেন, ইনসুলিন নিয়ে চলি। কিন্তু আমার মা 99 বছর বয়সে আমাকে যে জন্ম দিয়েছে, সে এখনও 4টে করে রসগোল্লা খায়। কাজেই সবারই সঙ্গে সবারই কম্পেয়ার চলে না। আমি এইটুকু বলছি, আমি অন্যায়কে অন্যায় বলতে জানি, যতদিন বেঁচে থাকবো অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়ের পক্ষে থাকবো। তাতে আমার কেউ গর্দান কেটে দিলে দেবে। আপনি ভরতপুরের বিধায়ক, আপনি জানেন ভরতপুরের তৃণমূল কর্মী খুন হয়েছে? হ্যাঁ, ষষ্ঠী ঘোষ গতকাল রাত্রে 9টা নাগাদ সে একটা নিজের কাজ সেরে বাড়ি ফিরছিল মোটর বাইকে। অতর্কিতে কিছু ব্যক্তি তাকে আকস্মিকভাবে আক্রমণ করে হোঁসো ঝাবার কোপ মেরে তার জীবন কেড়ে নিয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং এই খুন যারা করেছে, ভরতপুর থানা, মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসন 2-4 জনকে জিজ্ঞাসাবাদ করছে, বা যারা আসল অপরাধী, যারা খুনের সঙ্গে যুক্ত, তারা যাতে সাজা পায়। কারণ আমি শুনেছি রাত্রে টেলিফোনে যতটুকু যোগাযোগ এলাকার লোকের সঙ্গে কথা বলে, তাতে যে ব্যক্তি ষষ্ঠী ঘোষ, সেও তৃণমূল করত, আর যারা ওখানে একে মারার জন্য অ্যাটাক করেছে তারাও তৃণমূলের
দলের কর্মী। তাহলে এটার মধ্যে কোনো রং নেই, কোনো গ্রুপিজিয়াম নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এদের ব্যক্তিগত গণ্ডগোল ছিল, সেই গণ্ডগোল থেকে এই খুন সংগঠিত হয়েছে। আমরা আলোচনার শেষের দিকে নিয়ে আসছি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন দা, আপনি বিশেষ কোনো আবেদন রাখবেন? মানে আপনি যে হুঙ্কার কালকে দেখিয়েছিলেন সেই হুঙ্কার থেকে আপনি একেবারে ঘুরে গিয়েছেন, ঘুরে গিয়ে 15ই আগস্টে এসে থেমেছেন আর কি। প্রথমে আপনি কোনো আবেদন বা অনুরোধ দলের কাছে, দলীয় নেতৃত্ব, বিশেষ করে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখবেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছি তো, যদি উনি আমাকে দল করা থেকে বঞ্চিত করেন বা দল করতে হবে না বলেন, তাহলেও আমি শিরোধার্য। মুখ্যমন্ত্রী যদি বলেন ডেকে যে তোমাকে আমি টিকিট দিয়েছিলাম 69 ভরতপুর বিধানসভায়, তাই তুমি এমএলএ হয়েছ, তুমি দলের কোনো কিছু মানছ না, শৃঙ্খলা মানছ না, তুমি দলের বিড়ম্বনা হয়েছ, তুমি রিজাইন করো। মুখ্যমন্ত্রী যখন বলবেন, যদি ওয়ার্কিং ডে থাকে 24 ঘন্টার মধ্যে আমি মাননীয় স্পিকারের কাছে গিয়ে একমাত্র মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমি রিজাইন দিয়ে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো আবেদন জানাবেন বা জানিয়েছেন বা যোগাযোগ করেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এই মুহূর্তে আমার সাথে খুব গুড রিলেশন আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি অত্যন্ত যোগ্য তৃণমূল কংগ্রেসের একজন উত্তরসূরি মনে করি, এবং ওর যা ট্যালেন্ট, ওর যা বক্তব্য, সেটা কোনো অংশেই অনেকেরই ঈর্ষা হতে পারে। বিরোধীদের তো ঈর্ষা আছেই, বিরোধী দলনেতা তো সবসময় ভাইপো ভাইপো আতঙ্কে ঘুমায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বলার কিছু নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজে থেকে হস্তক্ষেপ করে আমি যে সমস্যার জন্য আছি সেটা যদি সমাধান করে দেন, ওনার কাছেও আমি দায়বদ্ধ থাকব, নেত্রীর কাছে যেমন থাকব ওনার কাছেও থাকব। কিন্তু এই ববি হাকিমের বা জয়প্রকাশ মজুমদারের আস্ফালনের কোনো জবাবও আমি দেব না। আর ওদের দুজনাকেই আমি চ্যালেঞ্জ করছি, এই প্রতীক নিয়ে মুর্শিদাবাদের জেলায় একটা মক পল হোক, যেখানে ওরা দুজনের কন্টেস্ট করবে, আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট করব। আপনাকেও তো পাল্টা এরকম চ্যালেঞ্জ দিতে পারে, আপনি অমুক জায়গা থেকে দাঁড়ান, আপনি উত্তরপ্রদেশের অমুকপুর থেকে জানান, আপনি কি জিতে দেখাতে পারবেন? আপনি আপনার জায়গায় চ্যালেঞ্জ দেখাচ্ছেন, এটা খুব স্বাভাবিক। আপনি তো সহজ জায়গা ধরে চ্যালেঞ্জ দেখাচ্ছেন, এটা কি খুব একটা লড়াইয়ের কথা হলো? এমনি হয় না। না না, আপনি যদি সংগঠনকে তৈরি করে থাকেন, কিন্তু আপনাকেও তো 294টা কেন্দ্রে বিধানসভা নির্বাচনে প্রত্যেক ব্যক্তিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে যেতে হয়। আপনিও গেছেন, আপনিও দলের কর্মী হিসেবে থেকে, তারপর আপনি বিধায়ক হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে চ্যালেঞ্জ দিচ্ছেন, সেই চ্যালেঞ্জটা আপনাকেও ফেস করতে হতে পারে। সেটা নিয়েই তো পদ্ম ফুল নিয়ে করিমপুরে লড়তে গিয়েছিল, লাত খেয়ে চলে এসছে কেন? আমি হলে তো প্রতিবাদ করতাম। 34 বছরের সিপিএম আমার বিরুদ্ধে যত রকম কেস করেছে, তবুও আমি তাদের কাছে মাথা নত করিনি। জ্যোতিবাবুর প্রশাসনের কাছেও করিনি, বুদ্ধবাবুর প্রশাসনের কাছেও করিনি। তো অত হিম্মত থাকলে তো জয়প্রকাশ মজুমদার বড় বড় কথা বলছে, এইভাবে যে সহসভাপতি হয়ে বললে হবে না, শুধু একটা জায়গা থেকে ইলেক্টেড হয়ে আসতে হবে। আপনারা তো রাগ কেন? প্রত্যেক ব্যক্তির উপরে এত রাগ কেন? আমাকে যে তুচ্ছ করবে, আমাকে যে সম্মানহানি করার চেষ্টা করবে, আমি তাকে রিয়াত করব না। ব্যক্তি আগে না দল আগে? দল আগে। তাহলে আপনি এত রেগে যান কেন? আপনার এত মান সম্মান, এত হানি, এই প্রসঙ্গগুলো তোলেন কেন? পাগল ছাগল বলার এখতিয়ার কোথা থেকে পাই ফেয়াদ হাকিম? আমি কি তার খাই না তাকে নেতা মানি? আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তো আমাকে পাগল ছাগল বলে ওর দয়ায় আমি রাজনীতি করি নাকি? হুমায়ুন কবিরের মাটির সঙ্গে যোগ আছে মুর্শিদাবাদ জেলায়। আগে অধীর চৌধুরী ছিল এই কথা বলার। আমি আজকের দিনে আবার আপনার সামনে এই চ্যানেলে অন রেকর্ড বলে যাচ্ছি, আগামী ইলেকশনে হুমায়ুন কবিরের কতটুকু শক্তি আছে মুর্শিদাবাদ জেলায়, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে সেই দলের হয়েও করে দেখাবো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না চায়, ব্যক্তিগত ইমেজ তৈরি করে সেটা করে দেখাবো, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করার জন্য। যে কটা সিটে আমি তো নিজে জিতে আসবই, ওভার কনফিডেন্স, আমি যে প্রতীক নিয়ে দাঁড়াই জিতে আসব, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই
আবার শক্তিশালী করব। এই শ্রমিক ভট্টাচার্যরা সুবিধা পায়, শুভেন্দু অধিকারী সুবিধা পায়, বা এই অন্য কেউ অধীর চৌধুরী কোনো রকম আবার উত্থান হোক, 2024-এ অচিরেই হেরেছে। আগামী দিনের কোনো রকম মুর্শিদাবাদ জেলায় অধীর কংগ্রেস বা এই যারা সিপিএমের ক্ষমতায় থেকে 50,000 52,000 কংগ্রেস কর্মীদের, মানে আপনি দলকেই বিড়ম্বনায় ফেলছেন, আবার বলছেন দলের অনুগত সৈনিক হিসেবেই থাকবেন। 100 বার আমি দলকে বিড়ম্বনায় ফেলিনি। দল যদি সুস্থ মাথায়, পরের পরে এত কথা বলছেন, দল বলছেন বাইরে কথা বলবেন না, আপনি থামছেন না, বলে যাচ্ছেন। বাইরে কথাই কোথায় বলেছি? আমি অন্যায় কথা বলেছি? আমি কি কারো দলে বলছেন না কেন? আপনি দলে গিয়ে কথা বলুন। আপনি তো নেত্রীকে বলেছেন, আপনি তো বললেন তার পায়ের কাছে বসে অনুরোধ করেছেন, আপনি অপেক্ষা করছেন না, আপনি বলছেন আপনি বিড়ম্বনায় ফেলছেন, আবার বলছেন আপনি অনুগত সৈনিক। এমনি বলেছি, তা বলা 1 মাস হয়ে যাচ্ছে। আরো যেটা বলছি 15ই আগস্ট, সেটাও আরো 22 দিন সময় পাচ্ছে। তাহলে বলছি না, আপনি কালকেই 15ই আগস্ট অব্দি আপনি সময় দিলেন দলকে, তারপরেও তো আপনি পরের পর অনর্গল কথা বলে যাচ্ছেন। তাহলে আপনি ওয়েট করছেন না? আরে অনর্গল না বলার কি আছে? নেতৃত্ব এখনো কিছু বলেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তো কিছু বলেননি, কিন্তু বাকিরা তো বলছেন। তারা তো চায় যে হুমায়ুন কবির বেরিয়ে যাক। তাদের বাড়া ভাতে আমি ছাই দিয়েছি। নিশ্চয় অপেক্ষা করতে হবে এরপর কি হয়। হুমায়ুন দা, ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আনকাট, আনএডিটেড, সরাসরি অবস্থায় বক্তব্য তুলে ধরলাম। দল সম্পর্কে বক্তব্য তার নিজের, দায় তার নিজের, ব্যক্তি সম্পর্কে বক্তব্য তার নিজের, সাম্প্রদায়িক কোনো বক্তব্য তিনি রেখেছেন, আমরা বাধা দিয়েছি, এ দায় ওনার, এবং সব দায় নিয়ে ইনি কথা বলেছেন। উনি নিজে বিতর্কিত বক্তব্যের মধ্যে থেকেছেন, সব দায় হুমায়ুন কবিরের নিজে স্বীকার করেছেন। এ দায় কোনোভাবে আমাদের নয়। অপেক্ষা করতে হবে এরপর কি হয় তার জন্য। আপনাদের চোখ থাকুক ক্যালকাটা নিউজে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।